শ্রাবণ মাস, কৃষ্ণা চতুর্দশীর বিকেলের শেষ ভাগ। গধূলি বেলার আলোয় রক্ত স্নাত শতবর্ষ প্রাচীন কেউটিয়া গ্রাম। মাঝে মাঝে আসা দমকা হাওয়াটাও যেন খুব ভারী। হাইওয়ের পাশের গ্যারাজে অ্যাম্বুলেন্স রেখে সজল দ্রুত পা চালিয়ে ফিরছে বাড়ির দিকে, গ্রামের পথ ধরে। অনিশ্চিত আবহাওয়া, কখন যে ঝেঁপে বৃষ্টি নামে তা বোঝা খুব ভার। তার উপরে গ্রামের নামের মতো বিষধরের উপদ্রব এখানে যথেষ্ট। দিনের আলো থাকতে থাকতে নিরাপদে বাড়ি ফেরাটাই মঙ্গল। বাড়ি থেকে কিছুটা আগে সরকার বাগানের বাঁকে সজল থমকে দাঁড়ায় এক আর্তনাদে। তাকিয়ে দেখে বংশী কবিরাজের পরিত্যক্ত ভিটে বাড়ির কাঁচা দেওয়ালে হেলান দিয়ে কাঁপছে আর চিৎকার করছে হাড়ুখুড়ো। সজল দোটানায় পড়ল। এ হাড়ুখুড়োকে নিয়ে মানুষজনের মধ্যে বিস্ময়ের অন্ত নেই। কেন যে তাকে ভূতে হাড়ু বলা হয় সেও এক রহস্য। তবুও এগিয়ে গেল সজল, কিছুটা হতবম্ব হয়েই। কি গো খুড়ো, কি হলো? শরীর কেমন? আহ, তুই এলি কেন? তুই চলে যা। তা তুমি কাঁপছো কেন? যা দেখছি তুই কি বুঝবি? অনেক কিছুই শেষ হয়ে যাবে, সামনে বড় বিপদ। কি বলছো উল্টো পাল্টা? আমি কিছু ভুল বলছি না, তুই যা। না, আমি যাব না। কি হয়েছে বলো। বৈদ্যের বাগানে ওই তাল গাছগুলোতে তেনারা ফিরে এসেছে। তেনারা? বিরক্ত হাড়ুখুড়ো সজলকে মুখে আঙুল দিয়ে চুপ করার ইঙ্গিতে ইশারায় কাঁধে স্পর্শ করতে বলল। হঠাৎ অনুগত সজল নিজের বাম হাতটা হাড়ুখুড়োর ডান কাঁধে রাখল এবং ফ্যাল ফ্যাল করে হাড়ুখুড়োর দিকেই তাকিয়ে থাকল। বিরক্ত ও ত্রস্ত হাড়ু ইশারায় বৈদ্যের বাগানের তাল গাছের দিকে তাকাতে সজলকে ইশারা করল। ওদিকে দেখ। সজল ওদিকে দৃষ্টি ঘোরাতেই সজলের বিস্ফারিত চোখে এক প্রবল ভীতিমাখা চাহনির সঞ্চার হলো। সারি সারি তাল গাছের মধ্যে দুটি বড় তাল গাছ, আর তার উপর থেকে নেমে আসছে দুটো স্কন্ধ কাটা। তাদের নিজেদের কাটা মাথা তাদেরই হাতে, পা অদ্ভুতভাবে উপরের দিকে রেখে সরীসৃপের মতো আশ্চর্যজনকভাবে তাদের এক অবতরণ। সজলের মাথাটা যেন কেমন ঘুরে গেল। সে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পারল না। চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে গেল। সজলের যখন হুঁশ ফিরল তখন সে ঘরের খাটে শুয়ে। উদ্বিগ্ন মায়ের মুখ দেখে সজল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে। কিরে, এখন কেমন লাগছে? ঠিক আছে। এমন সময় হাড়ুখুড়ো এসে ঘরে ঢুকল। মানুষটার চোখ মুখ যেন কেমন বদলে গেছে, কেমন যেন উৎকণ্ঠায় ভরা। কালকে হারুই তো তোকে একা কাঁধে করে নিয়ে এসেছে, ও বলেই এটা সম্ভব হয়েছে। তোর মতো এক জোয়ান বেটাকে একা বয়ে আনা তো আর চারটিখানি কথা না। একদিন আগে হলেও সজল হয়তো এ কথায় কিছুটা অবাক হতো, কিন্তু গত গধূলির হাড়ুখুড়োকে দেখার পর সজলের না বিশ্বাস করার কোনো উপায় ছিল না। হাড়ুখুড়ো কিন্তু বেশ অন্যমনস্ক, কি যেন একটা তারা আছে। তোমরা রাইতের দিকে খুব একটা বেরিও না। কেন? আবার কি তেনাদের কোনো সমস্যা? জানি না, জানি না। তেনাদের বলতে? সে অনেক দিন আগের কথা, বলতে গেলে বেলা গড়িয়ে যাবে। খাবার ব্যবস্থা করি, তারপর না হয় দুপুরে খেয়ে দিয়ে সব বলবো। না, খাওয়া দাওয়া সব পরে হবে, তুমি এখনই সব বলো। সজল জানে সারাদিন মাঠে জন খেটে তার মায়ের অম্ল রোগের ধাত আছে। তুমি না হয় মুড়ি চিবিয়ে নিও। তুই এমন করছিস কেন? গতকাল বিকেলে পায়ে হেঁটে যখন বাড়ি ফিরছিলাম,
তারপর চোখের সামনে অন্ধকার দেখলাম, আর কিছু মনে নেই। সে বছর দেশে প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে শুধু জল আর জল। ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে। তোর তখন 2.5 বছর। তোর বাবা সাপের কামড়ে মারা গেল। সেই বছর হারু তার বাবা মায়ের সাথে বিল পাড়াতে উঠে এলো আমাদের গায়ে। বিলপাড়ার মানুষজন হারুর মাকে খুব ভয় পেত। সকলে বলতো সে কালা জাদু করে। এই গায়ে উঠে আসার মাস 2 মধ্যেই হারুর বাবা নিশিপদর মৃত্যু হয়। সন্ধ্যাবেলায় সে মৃত্যু ছিল এই গায়ে সবচেয়ে ভয়ানক মৃত্যু। তার দেহ বদ্যের বাগানের তাল গাছে পা বেঁধে ঝোলানো ছিল। কাটা মাথা দেখা যায় তাল গাছে বাবুই পাখির বাসার পাশে ঝুলতে। সারা শরীর ক্ষত বিক্ষত। সকলে বলা বলি করা শুরু করে, এ কোনো মানুষের কাজ নয়। হারুর মার আচরণে সবাই ফিসফাস করত। গায়ের লোকের বিশ্বাস ছিল এ কাজ কোনো অশরীরী পিশাচের। প্রতি অমাবস্যাতেই কেউ না কেউ প্রচণ্ড ভয় পেত। অধিকাংশই অসুস্থ হয়ে পড়ত। একবার জেলে বাড়ির সীমা নামের এক মেয়ে পাগল হয়ে যায়। কিছুদিন পর সে হারায় যায়, আর বদ্যের বাগান হয়ে ওঠে ভয়ানক। কয়েক বছর পর চৈত্র মাসে গাজনের সময় ওই তাল গাছের নিচেই হারুর মার নিথর দেহ পাওয়া যায়। তার ঠিক কয়েক মাস পর এক সকালে হারুকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় বদ্যের বাগানের পাশের মাঠে। সম্পূর্ণ অক্ষত অবস্থায় হারুকে পাওয়া গেছিল। আর হারুকে সেই থেকে এত বছর ধরে প্রতি রাতে গায়ের পথে হেঁটে বেড়াতে দেখে গায়ের লোকজন। সবাই ফিসফাস করত, হারু আর মানুষ নেই, নাম হয় ভূতে হারু। তবে গায়ের সকলে কিছুটা নিশ্চিন্ত হয়েছিল উপদ্রব বন্ধ হওয়ায়। বৈদ্যের বাগানেই শুধু কেন, হাড়ুখুড়ো যাদের কথা বলে তারা কারা? হারুকে কিছু জিজ্ঞেস করলেই ও উঠে চলে যায়। শুধু আনমনে কখনো বলে ওঠে, ওরা আবার ফিরবে, আবার ফিরবে। 1 সপ্তাহ পার হলো। পাশের কিছুটা জায়গা জুড়ে বৈদ্যুতের বড় ছেলে নিখিল একটা ইট ভাটা তৈরি করেছে। ব্যবসা চলছিল ভালোই। বুড়ো অমল বৈদ্য বড় ছেলের এই ব্যবসা নিয়ে বেশ খুশি ছিলেন। সবই মোটামুটি ঠিকঠাক চলছিল। হঠাৎ বৃদ্ধ অমল বৈদ্যের অস্বাভাবিক মৃত্যু হলো তাদেরই বাগানের তাল গাছতলায়। 20 বছর আগের বৈদ্যের বাগানের বিভীষিকা যেন ফিরে এলো। বৈদ্যের ভাটা বন্ধ হবার জোগাড়। শ্রমিকরা একে একে আতঙ্কে বাড়ির পথ ধরল। রাতে পথঘাট শুনশান, পাড়ার মোড়ের জটলাগুলো উধাও। দিনের আলো যতক্ষণ থাকে গ্রামটাও প্রাণচঞ্চল থাকে। আধার নেমে আসার সাথে সাথে গ্রামটিকে মৃত প্রায় মনে হয়। রাতের অন্ধকারে পথে শুয়ে থাকা কুকুরগুলি মাঝে মাঝে কেঁদে ওঠে। তাদের আর্তনাদ গ্রামের পরিবেশকে আরো গা ছমছমে করে ফেলে। নানা ওঝা অঘুড়ি কত কিছুর কাছেই তদবির করা হয়েছিল, সবই বিফলে। প্রশাসন থেকে যে 2-1 পুলিশকে মোতায়েন করা হয় বৈদ্যের বাগানের আশেপাশে, তারাও কোনো এক বাড়িতে আশ্রয় নেয় রাতটুকু নিরাপদে পার করতে। একমাত্র হাড়ুখুড়ো ঘুরে বেড়ায় রাতের মানব বর্জিত গ্রামের পথে। সে এক অস্থির পদচারণা। সারাদিন লোকের জমিতে জন খেটে দুপুর থেকে পরন্ত বিকালের ভাত ঘুমে কি করে একটা মানুষ 20 বছর ধরে বেঁচে থাকতে পারে, সেটাও এক আশ্চর্য। অকৃতদার হাড়ুখুড়ো সম্পূর্ণ ব্যতিক্রম। সে কেনই এভাবে রাত জেগে পথে হেঁটে চলেছে তা না কখনো কেউ জানার চেষ্টা করেছে, আর না কেউ কখনো জানার সাহস দেখিয়েছে। সে নিজের চারিদিকে রোজ হাজার রহস্য বলয় নিয়ে ঘুরে চলেছে।
এদিকে বিনা উপার্জনে দিন গুজরান করা সম্ভব নয়। ভাটার মালিক গো ধরলেন যেভাবেই হোক ভাটা চালু রাখবেন, প্রয়োজনে বাগানটাই কেটে জনবসতি গড়ে তুলবেন। কাঁচা ইট বানানো হবে বলে বাগানের তালগাছ তলার পাশে মাটি কাটার কাজ শুরু হলো। মাটি কাটতে কাটতে ঘটল এক ভয়ঙ্কর অঘটন। প্রায় 30টি কঙ্কাল মাটির তলা থেকে পাওয়া গেল। চারিদিকে সেই খবর দাবানলের মতো ছড়িয়ে গেল। সব কাজ, সব অগ্রগতি স্তব্ধ। এর মধ্যেই আরও একটি অঘটন ঘটে গেল। এবার মারা গেলেন গ্রামের বয়স্ক কীর্তনিয়া সুকুমার পাল। আদতে প্রথম জীবনে পেশায় তিনি ভ্যান চালক ছিলেন। পরে কোনো এক অজানা কারণে সে ভ্যান চালানো ছেড়ে দেন। অমল বৈদ্যের তখন চারার ব্যবসা। সেই ব্যবসায় তদারকির কাজ শুরু করেন সুক ওরফে সুকুমার। ধীরে ধীরে তার পরিবর্তন আসে। তিনি গ্রামের আসরে কীর্তনিয়া হয়ে ওঠেন। এমন লোকের বৈদ্যের বাগানে অস্বাভাবিক মৃত্যু কেউটিয়া গ্রামে নাভিশ্বাস তুলে দেয়। ভয়ের শীতল স্রোত সারা গ্রামে বয়ে যায়। এদিকে সজলের সাথে ঘটে যাওয়া ঘটনা লোকমুখে ক্রমে গ্রামে ছড়িয়ে পড়েছে। ভূতেহারুর প্রতি সকলের একটা ভীতি ছিল, কিন্তু তার এই অলীক দর্শনের একজন সাক্ষী পেয়ে গোটা গ্রামই ভূতেহারুকে সম্ভ্রমের চোখে দেখা শুরু করে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে তাকে বস্ত্রদান এবং দক্ষিণা দেওয়া শুরু করল। কিন্তু এতে যে খুড়োর খুব একটা আগ্রহ ছিল তা নয়। কিন্তু মানুষের পিতৃপুরুষের উদ্ধার ভাবনার যে বিশ্বাস নিয়ে তারা এটা করা শুরু করেছিল, সেটাকে খুড়ো এড়িয়ে যেতে পারেননি। ইতিমধ্যে নিখিল বৈদ্য মনস্থির করলেন হারু খুড়োর কাছে যাবেন। নিখিল বৈদ্যের দৃঢ় বিশ্বাস ভূতেহারু বৈদ্যের বাগান সম্বন্ধে ও তার সাথে ঘটে যাওয়া ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানেন। খুড়ো কোনো কিছুই বলতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত গ্রামের দোহাই আর মায়ের কথা শুনে তিনি মুখ খুলতে রাজি হলেন। তার একটাই শর্ত ছিল, নিখিল বৈদ্যকে তিনি যা করতে বলবেন বিনা প্রশ্নে তাকে সেটা করতে হবে। নিখিল বৈদ্য নিজের পৈতৃক ভূমির অভিশাপ, ভৌতিক আতঙ্ক এবং সর্বোপরি জীবিকার অচলাবস্থা কাটাতে নিরুপায় হয়ে শর্ত মেনে নিতে এক প্রকার বাধ্য হলেন। আজ অবধি ঘটে যাওয়া সবকিছুই বলবো, কিন্তু আমি যা বলছি সেটা যে সত্য তা তোমার উপলব্ধি করা দরকার। সেই সময় উপস্থিত না হলে আমার বলাটা সম্পূর্ণ বৃথা হবে। তুমি আগে বাগানের 3 তাল তলার 3 তাল গাছের ঠিক 70 পা পূর্বে এবং পুকুর ঘাট থেকে ঠিক 90 পা দক্ষিণে যে জায়গা আছে সেখানে মাটি খোঁড়ার ব্যবস্থা করো। সেটা খুব গোপনে আর নিজের লোক দিয়ে। আমি তোমাকে বিশ্বাস করছি, আমার অবস্থাটা বোঝো। হেয়ালি না করে এখনই সবটা বলো। সমস্ত কিছু চোখের সামনে না দেখলে তোমার বিশ্বাসও হবে না, আর যে কারণে তুমি এসেছো তাও সম্পন্ন হবে না। আচ্ছা, এতটুকু তো বলো, ওখানে আমরা ঘুরতে যাব কেন? এটুকু জেনে রাখো, তোমার পূর্বপুরুষ আর এই গ্রামের ইতিহাস ওইখানেই লুকিয়ে আছে। নিখিলার কথা না বাড়িয়ে আগামী দিন ভোর রাতে খুড়োকে বাগানে যেতে বলে সেখান থেকে চলে গেল। তোমার ঠাকুরদা মণিমোহন বৈদ্য এক অসমীয়া তান্ত্রিকের শিষ্য ছিলেন। শোনা যায় তখন তোমাদের ভীষণ অভাব। সেই তান্ত্রিকের কাছে অনেক অনুনয় বিনয় কইরে সুখ সমৃদ্ধির জন্য তিনি কাউর পিশাচিনী সাধনায় সিদ্ধ হন। এই সাধনা খুব একটা সহজ ছিল না, কারণ প্রতি বছর 2টি নির্দিষ্ট দিনে নরবলি দিতে হতো। এই সেই বলিকাঠ যেখানে হাঁড়ি ঝিকে উৎসর্গ করে নরবলি দেওয়া শুরু হয়। তিনি প্রথম যে কাকে বলি দিয়েছিল তা জানা যায় না, কিন্তু ক্রমে তোমার ঠাকুরদা অসীম ধনসম্পদ লাভ করা শুরু করেন।
চারিদিকে তার সম্পত্তির প্রসার ঘটতে থাকে। শত্রুরও অভাব হয়নি, লোকে তাকে সন্দেহ করত। সে সময় নিচু জাতের লাঠিয়াল নিয়ে মণিমোহন বুড়ো এক দুর্ধর্ষ ডাকাত দল গঠন করেন, যাদের উদ্দেশ্য শুধু বুড়োর নিরাপত্তা নয়, নিশিকালে পথযাত্রীদের ধনসম্পদ লুণ্ঠন করা এবং বিশেষ দিনে নরবলির জন্য মানুষ ধরে নিয়ে আসা। বেশ কয়েক বছর ধরে এই অপশক্তি ভয়ঙ্কর ত্রাসে পরিণত হয়। এই ডাকাত দলের সকল সম্পদ আর হত্যা হওয়া দেহকে কবর দেওয়ার কাজ করতেন আমার বাবা নিশিপদ রায়। তাকে অনেক ছোট থেকে তোমার দাদু সাথে রেখেছিলেন। কিন্তু বিপদ নেমে আসে যখন এই ডাকাত দল দুর্নিবার লোভের বশবর্তী হয়ে মাদ্রালের বিখ্যাত তান্ত্রিক মিহির আচার্যের নিরাপরাধ বড় ছেলেকে তুলে এনে হত্যা করে। শোনা যায় আচার্য জয়চণ্ডীর উপাসক ও সিদ্ধ সাধক ছিলেন। দেবীর প্রকোপে গোটা গ্রাম বসন্ত রোগে আক্রান্ত হয় এবং তোমার ঠাকুরদা সহ বেশিরভাগ ডাকাত দলের সদস্য মারা যায়। কাউর পিশাচিনীর পূজা আর ডাকাত দলের নৃশংস ইতিহাস এখানেই শেষ হয়। তোমার বাবা অমল বৈদ্য আবার এই পিশাচিনী সাধনা শুরু করতে চেষ্টা করেছিল। তাকে সাহায্য করত আমার বাবা আর সুকুমার পাল। মার কাছে যতটা শুনেছি, সুক ডোমেদের সাহায্যে লাওয়ারিস লাশ বয়ে নিয়ে এসেছিল পিশাচিনী জাগরণের জন্য, কিন্তু সেই কাজ তারা সম্পন্ন করতে পারেনি ভীতিতে, দুর্বলতায়। আমার মা অনেক ছোট বয়স থেকে বৈদ্যনাথের পূজা করত। দিদিমা বৈদ্যনাথকে পেয়েছিলেন এমনই শুনেছিলাম। দিদিমার কাছ থেকেই মা সব কিছু শেখেন। মা বাবাকে বহুবার এই পথ পরিত্যাগ করতে বলেন। বাবা লোভের এতটাই বশবর্তী ছিল যে তিনি মায়ের কথা কানে তোলেননি। আমাদের বিলপাড়ার বসতের জমিটাও তোমার ঠাকুরদার দান করা। বেঁচে থাকা কেউই এই সম্পদের লোভ ছাড়তে পারলেন না। তোমার বাবা আর আমার বাবা মিলে মাটির তলায় পুঁতে রাখা লুণ্ঠিত সম্পদগুলি বার করে এনে ভোগ করার চেষ্টা শুরু করেন। সুকুমার পালকে সাথে নিয়ে অমল খুড়ো এবং আমার বাবা এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করার মনস্থ করেন। তোমাদের বাগান, বিশেষত 3 তালতলা, তখন থেকে আরো ভয়ঙ্কর ভৌতিক উপদ্রবের সম্মুখীন হয়। সকল অপঘাতে মৃত ব্যক্তির আত্মারা কাউর পিশাচিনীর প্রভাবে হাঁড়িতে পরিণত হয়েছিল। এই পিঞ্জরায় বারবার কোন রকম বাধা বা কোন রকম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছিল। আমার বাবা অদ্ভুত সব প্রেত দর্শন করা শুরু করে আমাদের বিলপাড়ের বসত ভিটের আশেপাশে। ধীরে ধীরে তার মাথাও বিকৃত হয়। মা তার আরাধ্য বৈদ্যনাথের সহায়তায় বাবাকে ঠিক করার চেষ্টা করতে থাকেন, আর তাতেই গ্রামবাসী মনে করত যে মা বোধ হয় কোনো কালা জাদু করছেন। ক্রমে অবস্থা কঠিন হচ্ছে বুঝে বিলপাড়ের বসত ভিটে বেচে গ্রামের ভিতরে উঠে এসেছিল তারা। কিন্তু অমল খুড়ো আর সুখের লোভ সামান্যও প্রশমিত হয়নি। প্রথমেই বাবার অপঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো। পরে মা গ্রামকে বাগানের প্রেত আক্রোশের থেকে মুক্ত করার চেষ্টা করতে গিয়ে কাউর পিশাচিনীর রোষে মারা যান। মায়ের মৃত্যুর পর আমি অদ্ভুত সব স্বপ্ন দেখতাম। এক অমাবস্যায় তালতলায় গিয়ে
আমি জ্ঞান হারাই। সেদিন প্রেতদের হাত থেকে আমাকে রক্ষা করেছিল আমার মায়ের আত্মা। সেই দিন থেকে আমি প্রেত দুনিয়ার সমস্ত কিছুকে খালি চোখেই দেখতে পাই। আমার মার কাছে এটাও শুনেছিলাম, তার করে যাওয়া বন্ধন যদি কোনো লোভীর হাতে ক্ষতিগ্রস্ত হয়, কেউ যদি সেই লুণ্ঠিত সম্পদ আবার ব্যবহারের চেষ্টা করে, তবে কেউটিয়া গ্রামের বুকে আবার নেমে আসবে কাউর পিশাচিনী আর সেই প্রেত দলের প্রকোপ। তাহলে কি আবার, তার মানে বাবার সুখ হলো? আমাকে আর আমাদের পরিবারের নতুন ব্যবসায় যত অর্থ হঠাৎ বাবা দিয়েছিল, সবই কি তাহলে সেসব অভিশপ্ত সম্পদ? সুখের ভ্যান চালানো ছেড়ে কীর্তনিয়া হয়ে যাওয়া, নতুন ঘর তৈরি, সবই কি তাহলে এসব কিছুই ছিল? এখন উপায় কিছু তো বলবে। মা যাকে ভর করে লড়াইটা কইরেছিল, তোমরা তাকে ওই বাগানের পাশের রাস্তার ধারে প্রতিষ্ঠা করো, আর তোমাদের সম্পত্তির কিছু অংশ দিয়ে রোজ কিছু পথিক ও বালক ভোজনের ব্যবস্থা করো। আমার হাতেও সময় আর বেশি নেই। ফাল্গুন মাসের মধ্যেই কাজ সম্পন্ন করো, আর এখানে পাওয়া হাড়গোড় বা আর যা কিছু আছে সমস্ত কিছু মাদরাল চণ্ডীর পুকুরে দিয়ে এসো। ফাগুন মাসের লক্ষ্যে কাজ শুরু হতে গ্রামে একটা আশার সঞ্চার হলেও ভয়ের পরিবেশ কাটেনি। সন্ধ্যার অন্ধকারে বহু প্রেতের সমবেত চিৎকার, পিশাচিনীর হুঙ্কারে গ্রামবাসীরা ত্রস্ত থাকত। দিনের আলো চলে যাওয়ার সাথে সাথে গ্রামও আতঙ্কের অন্ধকারে ডুব দিত। মন্দির নির্মাণ যখন সম্পন্ন, বাকি শুধু বিগ্রহ প্রতিষ্ঠা। ফাগুন মাসের প্রথম সপ্তাহের সোমবার প্রতিষ্ঠার লগ্ন ধার্য হয়। তার আগে শনিবারের রাতে খুড়ো সমস্ত তন্ত্র সামগ্রী মাদ্রালের জয়চণ্ডীর পুকুরে ভাসানোর জন্য রওনা হলো। বলে গেলেন, আমি দুদিন বাদে ফিরব। মন্দির প্রতিষ্ঠা এবং নিত্য পূজা শুরু হলো সমারোহে। গ্রামও যেন তার স্বাভাবিক ছন্দ ফিরে পেতে লাগল। বৈদ্যের বাগানের সেসব শব্দ, অশরীরীদের আনাগোনা সবই যেন উধাও। এক পক্ষকাল অতিক্রান্ত। গ্রামের ভৌতিক উপলব্ধি সবই আজ ইতিহাস। কিন্তু হাড়ু খুড়ো আর ফেরেনি। শোনা গেছিল পুকুরে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। কিন্তু যতদিন নিখিল বৈদ্য বেঁচে ছিলেন, তিনি বলতেন, হাড়ু গ্রামেই আছে। বৈদ্যের বাগানে হাড়ু এখন দিনরাত বসে থাকে পাহারাদার হয়ে।